এডউইন্সের সকল প্রিয় ছাত্রছাত্রীকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে আমরা একাদশ শ্রেণীর সেমিস্টার 1 এর ইউনিট 3 এর চ্যাপ্টার 3 বৃত্তীয় গতি থেকে তাৎক্ষণিক রৈখিক বেগ ও কৌণিক বেগের যে সম্পর্ক, অর্থাৎ তাৎক্ষণিক রৈখিক বেগ ও তাৎক্ষণিক কৌণিক বেগ, এই যে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিস ফর অ্যাঙ্গুলার ভেলোসিটি হোক বা কার হোক লিনিয়ার ভেলোসিটি হোক, এদের মধ্যে যে কি রিলেশন সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। সো চলো শুরু করা যাক। সো রৈখিক বেগ মানে প্রথমে আমরা কি জানি দেখো, রৈখিক বেগ বা লিনিয়ার ভেলোসিটি ভি মানে আমরা জানি কোন বস্তুর সরণ কতটা হচ্ছে, সরণ বাই সময়। সো সরণকে আমরা লিখি কি দিয়ে, এস দিয়ে, আর সময়কে লিখি টি দিয়ে। এবার কৌণিক বেগ সম্পর্কে আমরা কি জেনেছি ভালো করে দেখো, অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে জেনেছি কি, কৌণিক সরণ বাই সময়। ওকে, সো থিটা বাই টি এটা আমরা জেনেছি। তাহলে ভালো করে দেখো, এইবার যখন একটা বস্তু, আমরা কি বলেছিলাম যে একটা বোতলের যখন প্যাচ খুলছি তখন এটা কোন ধরনের চলন হচ্ছে, ভালো করে দেখো, প্যাচ খোলার সময় বাম দিকে অর্থাৎ বামাবর্তী চলন বা অ্যান্টি ক্লকওয়াইজ, বা এটাকে আমি বলতে পারি অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যে এর ঘূর্ণন, এই যে বামাবর্তী ঘূর্ণন বা অ্যান্টি ক্লকওয়াইজ ঘূর্ণন, এর জন্য এই সরণটা কোন দিকে করছে, বোতলের যে ঢাকনা সেটা কোন দিকে উঠে যাচ্ছে, উপরের দিকে উঠছে। তো এই যে ঘূর্ণন অক্ষ বরাবর এর চলন কোন দিকে হচ্ছে, উপরের দিকে। অর্থাৎ এর সরণ ঘটছে উপরের দিকে। এইবার আমরা যখন অ্যাঙ্গুলার ভেলোসিটি বা কি কৌণিক বেগ জানলাম, সেটার জন্য আমাদের আসলো কৌণিক সরণ। সো সবার প্রথমে আমাদের তাহলে কৌণিক সরণ বিষয়টাকে ইজিলি বুঝে নিতে হবে, তাই তো? এইবার আমরা একটা বস্তুর ক্ষেত্রে দেখি, একটা কণা কোন দিক বরাবর যাচ্ছে, এইদিকে ঘূর্ণন হচ্ছে। তো এটাকে আমরা বলছি এর ঘূর্ণন অক্ষ। ওকে, এবার এটা যে তলে আছে এটাকে আমরা কি বলি, ঘূর্ণন তল। ওকে, এই যে ঘূর্ণাক্ষ বা ঘূর্ণাক্ষ বা ঘূর্ণন অক্ষ, এই জিনিসটাকে কেন্দ্র করে কি করছে, এ ঘুরছে, অর্থাৎ এর বামাবর্তী ঘূর্ণন হচ্ছে। ওকে, এইবার এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে এর ব্যাসটাকে ধরবো, আমরা কিভাবে নির্ণয় করি, এটাকে ধরছি আর ব্যাসার্ধ। তো এটা কি হয়ে যাচ্ছে, বৃত্তটা কণার গতি পথের বা কণার বৃত্তীয় পথের, গতিশীল কণাটির বৃত্তীয় পথের ব্যাসার্ধকে আমরা ধরছি আর। এইবার ভালো করে দেখো, এ কতটা কোণ উৎপন্ন করেছে, এখান থেকে ধরছে থিটা কোণ উৎপন্ন করেছে, তার জন্য কতটা বৃত্তচাপ গেছে, এই এ থেকে বি অবধি গেছে। সো ভালো করে দেখো, তাহলে বৃত্তচাপের দৈর্ঘ্য হয়েছে কতটা, এই যে এ বি, অর্থাৎ সেটাকে আমরা ধরে নেব কি, এস। এইটাকে ধরে নিচ্ছি আমরা, এই বৃত্তচাপটাকে ধরে নিচ্ছি এস। সো গেল। এইবার ভালো করে দেখো, আর সময়টা কতটা যাচ্ছে, টি, সেটা এখন আমাদের হিসেব করতে হবে না। সো এইবার ও কোণ উৎপন্ন করছে, তাহলে কোণ উৎপন্ন করছে কেন্দ্রে কতটা, থিটা কোণ উৎপন্ন করছে। সো লিখতে পারি কেন্দ্রে উৎপন্ন কোণ অর্থাৎ কৌণিক সরণ থিটা। এবার আমরা
কি জানি এই থিটাটা অর্থাৎ যে কৌণিক সরণ সেটা মানে কি বৃত্তচাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধের দৈর্ঘ্য। সো এখান থেকে আমরা লিখতে পারি কৌণিক সরণ ইজ ইকুয়াল টু বৃত্তচাপের দৈর্ঘ্য বাই ব্যাসার্ধ। অর্থাৎ এটাকে লিখতে পারি কৌণিক সরণ থিটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বৃত্তচাপের দৈর্ঘ্য এস আর এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি আর। সো এস ইজ ইকুয়াল টু আর থিটা বা থিটা ইজ ইকুয়াল টু এস বাই আর। সো এই এসটা কি অর্থাৎ এই যে সরণটা ঘটেছে রৈখিক সরণ কোনটা ঘটেছে তাহলে এইটুকু হচ্ছে রৈখিক সরণ আর এটা কি সরণ কৌণিক সরণ। তাহলে এখান থেকে রৈখিক সরণ কাকে পাই আমরা রৈখিক সরণ এস আর কৌণিক সরণ কি পাই থিটা। সো এখান থেকে ভালো করে দেখো এদের মধ্যে একটা রিলেশন পেয়ে যাই এস ইজ ইকুয়াল টু আর থিটা পেয়ে যাই। ওকে এতটা ক্লিয়ার। সো এবার আমরা কৌণিক বেগ মানে কি দেখেছি ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই 2 দেখেছি। সো কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু থিটা বাই টি তে আমরা বসিয়ে দিতে পারি কি থিটার ভ্যালুটা s ইনটু কি দেখছি s ইজ ইকুয়াল থিটা ইজ ইকুয়াল টু কি দেখতে পাচ্ছি s বাই r দেখতে পাই তাই তো। তো এখান থেকে আমরা বের করতে পারি থিটা ইজ ইকুয়াল টু s বাই r ইনটু এখানে হচ্ছে বাই টি। সো ভালো করে দেখো এখান থেকে ওমেগার ভ্যালুটা আমরা কি পেয়ে যাই s বাই r ইনটু টি। সো এই যে s বাই টি এটাকে আমরা কি জানি s বাই টি কে একটু আগে আমরা দেখেছি v ভেলোসিটি কোনটা রৈখিক বেগ। সো এটাকে লিখে দিতে পারি v বাই r s বাই টি মানে আমরা পেয়ে যাই v তাহলে নিচে কে রয়েছে নিচে রয়েছে r। ওকে তাহলে এখানে থাকে v বাই r ওমেগা ইজ ইকুয়াল টু v বাই r। সো v ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ওমেগা r। এবার এটাকে যদি আমরা এখানেও বসিয়ে দিই তাহলেও কিন্তু আমরা এই রিলেশনটা পেয়ে যাব। এটা দেখে নাও দেন আমি দেখাচ্ছি কিভাবে। ওকে তাহলে কিভাবে পেয়ে যাচ্ছি রিলেশনটা দেখো এটা মুছে দিই। এখানে আমরা রৈখিক বেগ v ইজ ইকুয়াল টু পেয়েছি s বাই টি এখানে s মানে আমরা পেয়েছি r থিটা তাহলে r থিটা বাই টি। সো থিটা বাই টি মানে আমরা কি জানি থিটা বাই টি মানে আমরা জানি ওমেগা তাহলে v ইজ ইকুয়াল টু r ইনটু ওমেগা। তাহলে এখান থেকে আমরা কি ফর্মুলা পেয়ে যাচ্ছি ভালো করে দেখো এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি রৈখিক বেগ ইজ ইকুয়াল টু বৃত্তটির ব্যাসার্ধ গুণ কৌণিক বেগ। তাহলে এটাই হচ্ছে রৈখিক এবং কৌণিক বেগের মধ্যে রিলেশন। ওকে দেখে নাও তাহলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ যে গতিশীল কণার বৃত্তাকার পথের ব্যাসার্ধ লিখে দিই সেটা পরিষ্কার করে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। চলো বোঝা গেছে। তাহলে এর ক্ষেত্রে ওমেগার দিক কোন দিকটা পড়ছে ভালো করে দেখো এই দিকটা আর এই দিক বরাবর পড়ছে কার ভি এর। ওকে বোঝা গেছে। তো সরণের ট্যানজেন্ট বরাবর আমরা স্পর্শক বরাবর সরণটা পেয়ে যাচ্ছি কার রৈখিক বেগের দিক পাচ্ছি অভিমুখ সরণ নয় আর কৌণিক বেগের অভিমুখ পাচ্ছি কি বরাবর যেহেতু কৌণিক বেগ একটা অক্ষীয় ভেক্টর আমরা কি জানি কৌণিক বেগ কি ভেক্টর অক্ষীয় ভেক্টর। রৈখিক বেগ হচ্ছে রৈখিক বেগ মেরু ভেক্টর কারণ এর একটা নির্দিষ্ট দিক আছে মেরু আছে। সো কৌণিক ভেক্টর কৌণিক বেগ হচ্ছে কি অক্ষীয় ভেক্টর। সো এর গতি কোন দিক বরাবর হবে অক্ষ বরাবর তাহলে এর বেগ হবে অক্ষ বরাবর। ওকে ভালো করে দেখো সরণ ঘটবে অক্ষ বরাবর। ক্লিয়ার বোঝা গেছে। সো এবার আমরা শিখছিলাম তাৎক্ষণিক রৈখিক বেগ। সো এখান থেকে আমরা লিখতে পারি তাৎক্ষণিক রৈখিক বেগ ইজ ইকুয়াল টু
ওকে, এইবার ভালো করে দেখো, এই যে রৈখিক বেগ আর কৌণিক বেগ, একটা বস্তু, অর্থাৎ ধরো আমি ধরছি একটা টেবিল ফ্যানের, এই ব্লেড গুলো ঘুরছে। ওকে, এইবার ভালো করে দেখো, এই ক্ষেত্রে আমরা জানি তাৎক্ষণিক রৈখিক বেগ বা তাৎক্ষণিক দ্রুতি দুজনের মানে সমান, কেন? ওটা একটা নির্দিষ্ট মোমেন্টে। তো ভালো করে দেখো, এই যে এর ক্ষেত্রে দ্রুতি, তো এখানে আমরা এই রৈখিক বেগকে লিখতে পারি তাৎক্ষণিক দ্রুতি। বিশুদ্ধ ঘূর্ণনের ক্ষেত্রে এবার আমাদের প্রশ্ন হচ্ছে বিশুদ্ধ ঘূর্ণনটা কি? এবার বিশুদ্ধ ঘূর্ণন কাকে বলবো? ভালো করে দেখো, একটা বস্তু ঘুরছে, পৃথিবী যখন সূর্যের চারিদিকে ঘুরছে, এবার ভালো করে দেখো, এই যে এই পথটা দিয়েও ঘুরছে, পৃথিবীর খালি এই বিন্দুটা ঘুরছে, এই বিন্দুটা ঘুরছে না, পুরোটা। বিশুদ্ধ ঘূর্ণন মানে কি হবে? বস্তুটির প্রতিটি বিন্দু, প্রতিটি বস্তুতে অবস্থিত প্রতিটা বিন্দু একটি নির্দিষ্ট অক্ষকে কেন্দ্র করেই ঘুরবে। এটাকে আমরা বলবো বিশুদ্ধ ঘূর্ণন। সো এই যে বিশুদ্ধ ঘূর্ণনের ক্ষেত্রে ভালো করে দেখি, এই পাখার আমি এই ব্লেডটাকে ধরছি। ওকে, এই ব্লেডের ভালো করে দেখো, এই বিন্দুটা কতটা পথ অতিক্রম করছে। যদি আমি এইটাকে ধরে নিই 2πr, এই পরিধিটাও ঘুরছে, এটাকে আমি ধরে নিচ্ছি r1, এই বিন্দুটা আছে r1 ডিস্টেন্সে। এবার এই যে বিন্দুটা রয়েছে, এ রয়েছে r2 ডিস্টেন্সে, সো এ ঘুরছে কি 2πr2। এবার ভালো করে দেখো, এই যে পথ বরাবর ও ঘুরছে এবং এ ঘুরছে এইটা বরাবর, এবার এদের ক্ষেত্রে দূরত্ব অতিক্রান্ত কতটা হচ্ছে? এর যেহেতু 2πr1 আর এর হচ্ছে 2πr2, আমরা জানি r1 ইজ লেস দ্যান r2, r2 টা বড়, সো 2πr1 ইজ লেস দ্যান 2πr2, এটা আমরা লিখতে পারি। সো এখানে বেশি ঘুরছে কি, অর্থাৎ বেশি পথ অতিক্রম করছে কোনটা? দূরবর্তী বিন্দু, কার থেকে? অক্ষের থেকে। আর কম পথ অতিক্রম করছে নিকটস্থ বিন্দু। সো ভালো করে দেখো, এদের দুজনের দ্রুতি কি সেম হবে? সেম দ্রুতি হবে। সো দ্রুতির মান বিভিন্ন অবস্থানে থাকা কণার জন্য বিভিন্ন। অর্থাৎ দ্রুতির মান এদের কি হয়ে যাবে? আলাদা। এবার আমরা কৌণিক বেগের মানের ক্ষেত্রে খেয়াল করি বিষয়টা। কৌণিক বেগের ক্ষেত্রে কি হচ্ছে ভালো করে দেখো, ধরো এই ব্লেডটাকেই আমি ধরছি, এ ঘুরছে কি, একে রেসপেক্ট করে টোটালটা ঘুরছে। এবার এই বিন্দুটার জন্য কৌণিক সরণ কি হচ্ছে ভালো করে দেখো, এই বিন্দুটা ধরছি, ওকে, বড় করে রাখি যাতে বুঝতে সুবিধা হয়। সো এই ব্লেডটা ঘুরছে কাকে কেন্দ্র করে? এই অক্ষকে কেন্দ্র করে। এবার ভালো করে দেখো, এখানে ধরো r1 ডিস্টেন্সটা রয়েছে, সো r1 ভালো করে দেখো, এর ব্যাসার্ধের থেকে ও কতটা ডিস্টেন্স গেছে? θ1। এইবার ভালো করে দেখো, এইখানে যদি আমি r2 ডিস্টেন্সটাকে ধরি, r2, সেখানেও ভালো করে দেখো, এখানে আমরা কি পেয়ে যাচ্ছি? এর যে কৌণিক সরণ, অর্থাৎ এই r2 ডিস্টেন্সের ক্ষেত্রে আমরা দেখি এইটাকে ধরে নিচ্ছি, এটা r2 ডিস্টেন্স, তো এর জন্য হয়ে যাচ্ছে কতটা? ভালো করে দেখো, থিটার অ্যাঙ্গেল কি চেঞ্জ হচ্ছে? সেই θ1ই থাকছে। অর্থাৎ কি হয়ে যাচ্ছে? কৌণিক সরণ
সমান থাকছে, এর ফলে কি হয়ে যাচ্ছে, বিভিন্ন অবস্থানে থাকা বিন্দুর ক্ষেত্রেও কৌণিক সরণ সমান থাকছে, তার ফলে কি হয়ে যাচ্ছে, কৌণিক বেগও সমান থাকছে। বোঝা গেল? ওকে, বোঝা গেল? দেন আমরা দেখি, যদি আমরা ডিফারেন্সিয়েশন দিয়ে কলন বিদ্যার সাথে কি এটা প্রমাণ করতে পারবো। এবার আমরা জানি s ইজ ইকুয়াল টু কি জানি, r ইন্টু থিটা। সো এটাকে যদি t সময়ের সাপেক্ষে উভয় পক্ষকে অবকলন করে পাই, কি হয়ে যাবে দেখো, ds dt আর হবে ddt অফ r থিটা। এবার r তো ব্যাসার্ধ, এটা কি চেঞ্জ হবে, r হয়ে যাচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। সো এখানে আমরা লিখতে পারি ds dt ইজ ইকুয়াল টু r d থিটা dt। এবার ভালো করে দেখো, s ds dt কে আমরা বলি কি, ভেলোসিটি v, আর d থিটা dt মানে আমরা কি জানি, ওমেগা। সো এখান থেকে আমরা লিখতে পারি ds dt মানে v ইজ ইকুয়াল টু r ওমেগা। সো এটা আমরা আবার প্রমাণ করে দিতে পারলাম, প্রুভ। ওকে, এবার যদি ভেক্টর দিয়ে লিখতে হয়, ভেক্টর আকারে লিখলে এটাকে আমরা লিখতে পারবো v ভেক্টর ইজ ইকুয়াল টু ওমেগা ভেক্টর ক্রস r ভেক্টর। অর্থাৎ ওমেগা r কি হয় ক্রসের ক্ষেত্রে আমরা জানি, ওকে, cos থিটা। সো এইটা গেল আমাদের কি, এইটা গেল তাৎক্ষণিক রৈখিক বেগ ও কৌণিক বেগের সম্পর্ক। সো এখান থেকে একটা নিউমেরিক সলভ করে দেখি আমরা। ওকে, সো দেখি, ভালো করে দেখো প্রশ্নটা কি বলেছে। বলেছে একটি বস্তু বৃত্তাকার পথে গতিশীল, কেন্দ্র সাপেক্ষে তার অবস্থান t is equal to 2 সেকেন্ডে যা হয়, যা ছিল t is equal to 5 সেকেন্ডে আবার তাই হয়, অর্থাৎ একই পর্যায়ে ফিরে আসে। যদি রৈখিক বেগের মান সর্বদা π/2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে তবে বৃত্তপথের ব্যাসার্ধ কত। ভালো করে দেখো, এখানে প্রথমে বলেছে 2 সেকেন্ডে, অর্থাৎ 0 থেকে 2 সেকেন্ডে এর যেটুকু 2 সেকেন্ডে এর কৌণিক ডিসটেন্স যা ছিল, আবার বলেছে আবার 5 সেকেন্ডে সেই অবস্থানে আসে, অর্থাৎ একবার পূর্ণ আবর্তন করতে সময় লাগে, একবার পূর্ণ আবর্তনে সময় লাগে কতক্ষণ, ভালো করে দেখো, 5 - 2 সেকেন্ড, দ্যাট মিন্স 3 সেকেন্ড। সো পূর্ণ আবর্তনে অতিক্রান্ত কৌণিক সরণ কত হয়, পুরো একবার ঘুরে আসে কতটা, 2π। তাহলে ভালো করে দেখো, এখান থেকে আমরা নির্ণয় করতে পারি কি, এখান থেকে আমরা নির্ণয় করতে পারি, সো কৌণিক বেগ, কৌণিক সরণ বাই সময় 2π/3। সো এটা হলো কৌণিক বেগ। ওকে, এইবার ভালো করে দেখো, এটা তো নির্ণয় করা গেল। দেন এখানে কি বলেছে, রৈখিক বেগ, অর্থাৎ কৌণিক বেগ ওমেগা ইজ ইকুয়াল টু আমরা পেলাম 2π/3
আর রৈখিক বেগ বলে দিয়েছে এটা রেডিয়ান পার সেকেন্ড, অ্যান্ড রৈখিক বেগের মান বলে দিয়েছে π/2 মিটার পার সেকেন্ড। ওকে, অর্থাৎ π/2 মিটার ও ডিস্টেন্স ট্রাভার্স করে। ওকে, এইবার তাহলে বলেছে এই আর কত হবে। সো আমরা একটু আগে কি শিখেছি রিলেশনটা থেকে ভালো করে দেখো। এখান থেকে আমরা শিখলাম যে রৈখিক বেগ ইজ ইকুয়াল টু কৌণিক বেগ ইনটু বৃত্তাকার পথের ব্যাসার্ধ। দেখো ভালো করে, তাহলে s ইজ ইকুয়াল টু আমরা জানি কি, v ইজ ইকুয়াল টু আমরা কি জানি, v ইজ ইকুয়াল টু জানি ওমেগা r। ওকে, সো এখানে r বের করতে দিয়েছে, তার মানে v বাই ওমেগা হবে। সো v মানে আমরা জানি π/2, আর এটা মানে জানি 2π বাই, ওকে, এটা আমরা জানি 2π/3। সো এবার কাটাকাটি গুলো যা আছে করে ফেলি, 2π/3/2π। সো নাও পাই এন্ড পাই কেটে গেল, পড়ে থাকলো কত, 3/4 মিটার। সো আনসার হয়ে গেল 3/4 মিটার। বোঝা গেল? ক্লিয়ার? তাহলে রৈখিক বেগের একক হচ্ছে মিটার। তাহলে এই অঙ্কটা আশা করি আর কোনো প্রবলেম নেই, ভালো করে দেখে নাও। সো তাহলে বোঝা গেছে এটা। তাহলে এখান থেকে আমরা কি ইম্পর্টেন্ট ফর্মুলা শিখলাম, v ইজ ইকুয়াল টু ওমেগা ইনটু r, যেখানে v মানে রৈখিক বেগ, আর ওমেগা মানে কি, কৌণিক বেগ, আর r মানে বৃত্তাকার পথের ব্যাসার্ধ, তাই তো? তাহলে এটা দিয়ে আমরা যে কোনো নিউমেরিক্স আসলে সলভ করতে পারবো। আর যদি এটাকে ভেক্টর ফর্মে বা ভেক্টর আকারে লেখা যায়, তাহলে তখন এটাকে আমরা কি হিসেবে লিখতে পারবো, ভালো করে দেখো, v ভেক্টর ইজ ইকুয়াল টু ক্রস গুণ হবে ওমেগা ক্রস r ভেক্টর। বোঝা গেল? তাহলে এই ফর্মুলা দিয়েই কিন্তু আমরা যে কোনো নিউমেরিক করতে পারবো সলভ। ওকে, বোঝা গেল? তাহলে এই পর্যন্তই আশা করি বুঝতে তোমাদের কোনো রকম কোনো সমস্যা হয়নি। যদি এই চ্যাপ্টার থেকে তোমাদের অন্য কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, যাতে পরবর্তী ভিডিও নিয়ে এসে তার সমাধান নিয়ে আসা যায়। অ্যান্ড এইরকম আরো শিক্ষামূলক ভিডিও যদি পেতে চাও তাহলে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে অবশ্যই সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে ভুলো না, যেন কারণ নতুন কোনো ভিডিও যদি আসে তার নোটিফিকেশন তোমরা তাহলে প্রথমেই পেয়ে যাবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুইন্স, সেটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।